একটি লেডিস হোস্টেলে একটি মেয়ের ফাঁসিতে ঝোলানোর ডেড বডি পাওয়া যায়। মেয়েটার মৃত্যু আসলে কিভাবে হয়েছিল, সুইসাইড নাকি কেউ প্ল্যান করে মার্ডার করেছিল? পুলিশ তদন্ত করতে থাকে। হোস্টেলের ওয়ার্ডেন, ম্যানেজার এবং বাকি মেয়েদের জিজ্ঞাসাবাদ করা হয়। আর একটা সময় তারা কেসটা ক্লোজও করে দেয়। কিন্তু এর কয়েক মাস পরে ঘটে ভিন্ন এক ঘটনা। সেখান থেকে বের হয়ে আসে আরও এক রহস্য। তো কি ছিল রহস্য, আর মেয়েটির মৃত্যুর পেছনে কি ছিল কারণ, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া সাসপেন্স মুভি কোদাল। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই মাঝরাতে পুলিশ স্টেশনে কেউ একজন কল করে। ফোনটা ওঠাতেই অপর পাশ থেকে বলা হয় লেডিস হোস্টেলে একটি মেয়ে মারা গেছে। মেয়েটি ফাঁসিতে ঝুলে সুইসাইড করেছে। পুলিশ খবর পেয়ে সাথে সাথে সেখানে চলে আসে। পুলিশ সেখানে সবাইকে জিজ্ঞাসাবাদ করে যে মেয়েটির সুইসাইডের কারণ কি। পুলিশ অফিসার ভাস্কর সেখানে ম্যানেজারকে জিজ্ঞেস করে লেডিস হোস্টেলে মদ আসলো কি করে। তখনই ম্যানেজার বলে, আসলে আজকে মেয়েদের একটা ছোট অনুষ্ঠান ছিল, আর এই জন্য হোস্টেলের সবাই আমাকে রিকোয়েস্ট করেছিল কিছুটা অ্যালকোহলের ব্যবস্থা করে দিতে এবং তাদের যেন হোস্টেলে আমি সেই অ্যালকোহলটা অ্যালাউ করি। আমিও সেটাই করেছিলাম, যেহেতু তাদের আজকে একটা অনুষ্ঠান ছিল। সবাই সেখানে আনন্দ ফুর্তি করছিল, কিন্তু হঠাৎ করেই এমন একটা ঘটনা। পুলিশ অফিসার ভাস্কর ওয়ার্ডেনকে জিজ্ঞেস করে যে মেয়েটি মারা গেছে, সেই হেমাকে আগে কখনো সুইসাইড করার চেষ্টা করেছিল কিনা, অথবা সে কি ডিপ্রেশনে ছিল কিনা। ম্যানেজার বলে, না, হেমাকে দেখে কখনোই এমনটা মনে হয়নি। এছাড়া ওয়ার্ডেনের কাছে তারা জানতে পারে এই হেমার তিনজন বেস্ট ফ্রেন্ড ছিল, নাইলা, নিমি এবং আঞ্জু। ভাস্কর লাইলা আর নিমিকে জিজ্ঞেস করে যে গতকালকে এমন কিছু ঘটেছে কিনা যেটার পরিপ্রেক্ষিতে হেমা সুইসাইড করতে পারে। তখন লায়লা আর নিমি তারা বলে, না, এমন কিছুই ঘটেনি। কিন্তু একটা পর্যায়ে আমরা যখন পার্টি করছিলাম, হঠাৎ করেই আঞ্জু হেমাকে চর মেরে বসে, আর এই জন্য হেমা রাগ করে তার ঘরে চলে গিয়েছিল। ভাস্কর জিজ্ঞেস করে চর কেন মেরেছিল। লায়লা আর নিমি বলে তারা সেটা জানে না, আসলে তারা সেখানে পার্টি করছিল, সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু তাদের মধ্যে কি হয়েছে আমরা জানি না। আর এর কিছুক্ষণ পরেই আমরা যখন আবারও হেমাকে ডাকতে চাই, তখনই হেমার এই অবস্থা দেখি। তখন ভাস্করের সন্দেহ হতে থাকে আঞ্জুর ওপরে, আর সেই সন্দেহের কারণেই তারা আঞ্জুকে অ্যারেস্ট করে নেয়। আসলে ভাস্কর আঞ্জুকে একা জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু আঞ্জু সেই সব প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারেনি, যার জন্যই পুলিশ তাকে সন্দেহ করে অ্যারেস্ট করে। সবাই ভাবতে থাকে হেমাকে কি আঞ্জুই খুন করেছে। এরপরেই সিন কাট হয়ে যায়, আর 1 বছর পরের ঘটনা দেখানো হয়। দেখা যায় এই 1 বছরে নিমি তার পড়াশোনা শেষ করে নার্স হিসেবে কাজ করছে। তখনই লাইলা নিমিকে কল করে আর বলে, কিছুদিন আগে একটা লাকি ড্র ছিল, আর সেখানে আমি আমার এবং তোমার নাম দিয়েছিলাম, আর সেই ড্রতে আমাদের নাম উঠেছে। আর এতে লাইলা অনেক খুশি ছিল। নিমি তাকে জিজ্ঞেস করে, লাকি ড্রতে আমরা কি পাবো? তখনই লায়লা বলে, সেই কোম্পানি থেকে আমাদের একটা ফ্রি ট্রিপে নিয়ে যাওয়া হবে। কিন্তু নিমি তেমন খুশি হয় না। সে হতাশ হয়ে বলে, কিন্তু আমি তো যেতে পারবো না, আমি তো ছুটিই পাবো না। এরপরে নিমি যখন বসে লাঞ্চ করছিল, তখনই সে মোবাইলে সেই কোম্পানির একটা নিউজ দেখতে পায়, যেখানে সেই কোম্পানি থেকে 20 জন লোককে সিলেক্ট করা হয়েছিল লাকি ড্রয়ের মাধ্যমে। আর কোম্পানি থেকে এই 20 জন লোককেই ফ্রি একটা ট্রিপে নিয়ে যাওয়া হবে। এটা দেখে নিমিরও একটু লোভ হয়, কারণ কাজের প্রেশারে সে অনেকদিন কোথাও যায় না। কাজ করতে করতে তার একটা একঘেয়েমি চলে এসেছে। তাই সে ঠিক করে যে করেই হোক এবার এই ট্রিপে সে যাবেই, ছুটি সে নেবেই। আর তার কথা মতো সে তার বসকে রাজি করিয়ে ফেলে। আর অবশেষে দেখা যায় সেই দিন চলে আসে, যেখানে লাকি ড্রয়ের মাধ্যমে সিলেক্ট হওয়া সেই 20 জন লোক চলে আসে ট্রিপে যাওয়ার জন্য। লায়লা ভেবেছিল নিমি হয়তো ছুটি না পেয়ে আসবে না। আসলে নিমি ছুটি যে পেয়েছে সেটা লায়লাকে বলেনি। আর যখনই বাস স্ট্যান্ডে লায়লা নিমিকে দেখে, সে অনেক বেশি খুশি হয়ে যায়। দেখা যায় সেই 20 জন লোকের মধ্যে অনেক ধরনের মানুষ ছিল। সেখানে শিখা নামের একজন ব্লগারও ছিল। আর বাস স্ট্যান্ডে আসার সাথে সাথে সে তার ব্লগ শুরু করে দিয়েছিল। কিছুক্ষণ পরেই সেই কোম্পানির গাইড সুমিশ সেখানে চলে আসে, আর সুমিশ তাদের দেখিয়ে দেয় কোন বাসে উঠতে হবে। তারা সবাই বাসে উঠে পড়ে, যে যার সিট নিয়ে নেয়। দেখা যায় শিখাকে দেখার পরেই কার্নান তার পাশে এসে বলে সে শিখাকে আগে থেকেই চেনে, সে তার ব্লগ নিয়মিত দেখে। এছাড়া সেও ব্লগ করে, কিন্তু সে এখন এত পপুলার হতে পারেনি। যেহেতু দুজনেই ব্লগার ছিল, তাই দুজনের মধ্যেই কথা জমতে থাকে। দেখা যায় কার্নান শিখার উপরে একটু ফ্লার্ট করতে শুরু করে। এছাড়া তারা একে অপরকে ইনস্টাগ্রামেও ফলো করে নেয়, কারণ দুজনেই রিলস বানায়। আর এভাবেই জার্নিটা শুরু হয়ে যায়। দেখা যায় সেই 20 জন লোকের মধ্যে একজন সিঙ্গারও ছিল, আর সুমেশ তাকে চিনত। সুমেশ তাকে বলে,
আপনি তো খুব ভালো গান করেন, যাওয়ার সময় একটা গান শুরু করে দিন, তাহলে এই জার্নিটাতে খুব সুন্দর একটা ভাইব আসবে। সেই লোকটাও সুমেশের কথা রেখে সে সুন্দর একটা গান শুরু করে। তার সুন্দর গানে সবাই এনজয় করতে থাকে আর বাসটা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। তাদের এই ট্রিপটা কিছু দূর যাওয়ার পরেই শেষ হয়ে যায়। বাস থেকে সবাইকে নামতে বলা হয় আর ঠিক তখনই সেখানে গাড়ি নিয়ে চলে আসে ববি। আসলে তাদের সাথে সুমেশের জার্নিটা এতটুকু পর্যন্তই ছিল। ববি বলে, এখন থেকে আমি আপনাদের গাইড, চলে আসুন। ববির গাড়িতে সবাই উঠে পড়ে। ববি তার গাড়ি দুটো নিয়ে পাহাড়ি রাস্তার দিকে এগিয়ে যায় আর কিছু দূর যাওয়ার পরে ববি সবাইকে বলে, গাড়ি এখানেই থেমে যাবে, এর আগে গাড়ি যেতে পারবে না, এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। কয়েকজন ববিকে জিজ্ঞেস করে তাদের কতটুকু হাঁটতে হবে। ববি বলে, এখান থেকে তাদের রিসোর্ট 6 কিলোমিটার দূরে আর এতটুকু রাস্তা তাদের হেঁটেই যেতে হবে। সবাই শুনে হতাশ হয়ে পড়ে। 6 কিলোমিটার তাদের হেঁটে যেতে হবে। তখনই ববি বলে, টেনশন করবেন না, দেখতে দেখতে পথ ফুরিয়ে যাবে। ববি হাঁটতে শুরু করে। তখনই সবাই দেখতে পায় ববি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, অর্থাৎ তার পায়ের সমস্যা ছিল। সবাই তখন ববিকে দেখে উৎসাহিত হয়। ববি যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে 6 কিলোমিটার যেতে পারে তাহলে তারা তো স্বাভাবিক, তারা কেন পারবে না। সবাই চলতে শুরু করে। দেখা যায় বিকেল বেলাতে তারা সেই রিসোর্টে চলে আসে আর দেখা যায় সেটা কোনো রিসোর্ট ছিল না, বরং সেটা ছিল একটা থেরাপি সেন্টার। আর এই থেরাপি সেন্টারটা ববির নিজের। ববি এই থেরাপি সেন্টারটা একেবারেই নতুন খুলেছে, যার ফলে প্রমোশনের জন্য এই থেরাপি সেন্টারের পক্ষ থেকেই লটারির মাধ্যমে এই 20 জনকে বাছাই করা হয় এবং তাদেরকে এখানে ফ্রি ট্রিপে নিয়ে আসা হয়। তারা যদি এই থেরাপি সেন্টার থেকে নিজেদের ডে টু ডে লাইফের স্ট্রেসটা দূর করতে পারে তাহলে অবশ্যই তারা এখান থেকে ফিরে যেয়ে তাদের ওয়ার্কপ্লেস, ফ্যামিলি এবং রিলেটিভ সবার কাছে এই থেরাপি সেন্টারকে রেকমেন্ড করবে আর এভাবেই তার নতুন থেরাপি সেন্টারে একটা প্রমোশন হয়ে যাবে। এটাই ছিল ববির প্ল্যান। এদিকে সেই ব্লগার শিখাকে দেখানো হয়। সে তার ব্লগের একটা অংশ আপলোড দিতে চেয়েছিল, কিন্তু দেখা যায় সেখানে তারা কোনোভাবেই নেটওয়ার্কই পাচ্ছিল না। শিখা যখন এটা ববিকে জিজ্ঞেস করে, ববি বলে, আমি ইচ্ছে করে এখানে আমার এই থেরাপি সেন্টারটা দিয়েছি। আমাদের এই থেরাপি সেন্টার বা রিসোর্টের কাজটাই হচ্ছে কর্মব্যস্ত জীবন থেকে একেবারে দূরে, সবকিছু থেকে দূরে, যাতে করে একেবারে প্রকৃতির মাঝে আপনারা হারিয়ে যেতে পারেন। আর এই জন্য এই জায়গাটা বেছে নেওয়া হয়েছে, যাতে করে আমরা আমাদের মোবাইল থেকেও দূরে থাকি আর এতে করেই আমাদের স্ট্রেস কম হবে। আর এখানে এসেও যদি আমরা সেই কাজের মধ্যে ডুবে থাকি তাহলে স্ট্রেসটা কমবে কি করে। এদিকে লায়লা আর নিমিকে দেখানো হয় যারা একটা বেঞ্চে বসে সেখানকার ভিউ এনজয় করছিল। সেখানে দৃশ্যটা খুবই মনোরম ছিল। তখনই সেখানে ববি চলে আসে আর বলে, এই জায়গাটা সত্যি খুব মনোরম। জায়গাটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে যখন বৃষ্টি নামে। বৃষ্টির পরে জায়গাটাকে এত সুন্দর লাগে বলার বাইরে। আর সেই সুন্দর প্রকৃতি নিয়ে ববি একটা কবিতাও বলে। আর এই ববির কবিতা শুনে লায়লা এবং নিমি দুজনেই মুগ্ধ হয়ে যায়। ববি বলে, যদি আমি সময় পাই আশেপাশের জায়গাও আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। এরপরেই বিদ্যাকে দেখানো হয় যে এত লোকের মাঝেও একা বসেছিল। আসলে সে একাই এসেছে। তাকে একা দেখে অন্য একটি ছেলে তার কাছে চলে আসে, তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু বিদ্যা তাকে মেসেজ দেখে কথা বলতে থাকে। এতে ছেলেটাও রেগে সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় সেই লোকদের মাঝে তামিলনাড়ুর একজন লোক এসেছিল আর সেই লোকগুলোর মাঝে সে নিজেকে মানিয়ে নিচ্ছিল, কারণ সে হালকা পাতলা মালায়ালাম ভাষা জানে। দেখা যায় সে একজনের সাথে কথা বলছিল আর ঠিক তখনই কিরণ সেখানে চলে আসে। কিরণ সেই তামিলনাড়ুর লোকটার হাত ধরে। আসলে কিরণ মাইন্ড রিড করতে পারত। কিরণ তাকে বলে, রিসেন্টলি আপনার মন ভেঙেছে আর সেটা ভোলার জন্যই আপনি এখানে এসেছেন। তামিলনাড়ুর সেই লোকটা বলে, আরে আপনি কি করে জানলেন? রিসেন্টলি আমার ব্রেকআপ হয়েছে আর সেই কষ্ট ভোলার জন্যই আমি এখানে এসেছি। আপনি এটা কি করে জানলেন? তখনই কিরণ বলে, আসলে আমি মানুষের মনকে পড়তে পারি। কিরণ তাকে বলে, চিন্তা করো না, সবকিছু দেখবে ঠিক হয়ে যাবে। ঠিক তখনই ববি সবাইকে বলে, রেজিস্টার খাতায় আপনারা সবাই সবার সিগনেচার করুন। তখনই দেখা যায় একটি মেয়ে সাইন করতে এসে সেখানে নাইলা আর নিমির নাম দেখে একটু থমকে যায়। এরপরে সে সিগনেচার করে নিজের মাস্কটা খোলে আর তখনই দেখা যায় সেটা ছিল আঞ্জু। আর আঞ্জুকে দেখার পরেই নাইলা আর নিমি দুজনেই অবাক হয়ে যায়, কারণ আঞ্জুকে তো পুলিশ ধরে নিয়ে গিয়েছিল হেমার মার্ডারের জন্য। তাহলে এখানে সে কি করে আসলো? এদিকে ববি দেখা যায় সবাইকে বলছিল একে অপরের পরিচয় দেওয়ার জন্য আর তারা কে কেন এখানে এসেছে সেটাও বলার জন্য। সবাই সেটাই করে। যখনই আঞ্জুর বলার সময় আসে আঞ্জু বলে সে এখানে আসতে পেরে অনেক খুশি। আরো বেশি খুশি হয়েছে যখন সে দেখতে পেয়েছে তার দুইজন ফ্রেন্ড নাইলা আর নিমি এখানে এসেছে। আঞ্জুর সাথে তাদের 1 বছর পরে এখানে দেখা হলো। ববি বলে,
আরে বাহ, এটা তো খুবই ভালো। ১ বছর পরে বন্ধুদের সাথে দেখা, তারপরেও এরকম একটা জায়গাতে। এত কিছু শোনার পরেও লায়লা আর নিমি কোনো কিছুই বলে না তার ব্যাপারে, কারণ তারা আঞ্জুকে নিয়ে একটু টেনশনে ছিল। তখনই আমাদের ছোট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লায়লা, নিমি এবং হেমা তারা একই সাথে হোস্টেলে ছিল। নাইলা আর নিমি এক রুমে থাকতো, আর হেমা একাই এক রুমে থাকতো। আর তখনই তাদের হোস্টেলের নতুন সদস্য হয়ে আসে আঞ্জু। আঞ্জুর সাথে হেমার রুম শেয়ার করতে হতো, কিন্তু লায়লা আর নিমি তাকে বোঝায় যে এটা করা তার ঠিক হবে না। কারণটা হচ্ছে আঞ্জু একজন ট্রান্স ওমেন। কিন্তু হেমা এই বিষয়টাকে খুবই লাইটলি নেয়। সে বলে, তাতে কি হয়েছে, ও এখন একজন মেয়ে, আর আমাদের উচিত ওকে সাপোর্ট করা। ওকে এভাবে অ্যাভয়েড করলে ও মানসিকভাবে ভেঙে পড়বে। হেমা রুম শেয়ার করতে রাজি হওয়ায় আঞ্জু তাকে অনেক থ্যাঙ্কস জানায়, কারণ অন্যান্য হোস্টেলে আঞ্জুর এই কারণটার জন্য তার সাথে কেউ রুমই শেয়ার করতে চাচ্ছিল না। ঘটনা বর্তমানে চলে আসে। সবাই খাবার খাচ্ছিল, তখনই আঞ্জু লায়লা আর নিমির কাছে চলে আসে আর একাই কথা বলতে থাকে। তোমরা বিশ্বাস করো, আমি হেমাকে মারিনি, আর এই জন্য পুলিশ কোনো প্রমাণ না পেয়ে আমাকে ছেড়ে দিয়েছে। লায়লা আর নিমি বলে, না না, আমরা এই বিষয়ে ভাবছি না। কিন্তু তাদের কথা এবং ব্যবহার থেকে বোঝা যায় তারা এখনো আঞ্জুকে মেনে নিতে পারেনি। তারা ভাবছে হয়তোবা হেমার মৃত্যুর পেছনে আঞ্জুরই হাত রয়েছে। আঞ্জু তাদের সাথে আরও কথা বলতে চায়, কিন্তু তারা খাবার সময় এখন আর কথা বলতে চায় না। তাদের কথা শুনে সেখানে চলে আসে কিরণ। আঞ্জু সেখান থেকে চলে যায়। কিরণ তাদের বলে, আঞ্জুর মতে আপনারা তিনজন বন্ধু, কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে না আপনারা আঞ্জুকে বন্ধু হিসেবে ভাবেন। লায়লা আর নিমি বলে, হ্যাঁ, আমরা ওকে আমাদের বন্ধু মনে করি না। কিরণ বলে, তোমাদের মাঝে আসলে হয়েছেটা কি? তখনই লায়লা আর নিমি তাকে বলতে শুরু করে। আসলে লায়লা, হেমা এবং নিমি তারা তিনজনই বেস্ট ফ্রেন্ড ছিল। আর যেহেতু তারা একই হোস্টেলে থাকতো, তারা ম্যাক্সিমাম সময় একসাথে সময় কাটাতো। কিন্তু যে সময় থেকে আঞ্জু সেখানে চলে আসে, হেমার সাথে তার সখ্যতা অনেক বেড়ে যায়। আর হেমাও লায়লা আর নিমিকে তেমন একটা সময় না দিয়ে সে আঞ্জুর সাথে সময় কাটাতে শুরু করে। আর এটা লায়লা আর নিমির একেবারেই ভালো লাগে না। তারা কিরণকে আরও বলে, ওই সময়ে হেমার একজন বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সেই বয়ফ্রেন্ড খুবই পজিটিভ ছিল। সে ভালোবাসার চাইতে টর্চার বেশি করত। আর আঞ্জু যখন এই বিষয়টা বুঝতে পারে, সে হেমাকে বারবার বোঝায় তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলার জন্য, কারণ সেই ছেলেটা হেমার জন্য ঠিক নয়। কিন্তু হেমা কোনোভাবেই আঞ্জুর কথা শুনছিল না। আর এই বিষয়টা নিয়ে একদিন হেমা আর আঞ্জুর মধ্যে তাদের রুমে অনেক ঝগড়া হয়ে যায়। তাদের ঝগড়ার আওয়াজ শুনে নাইলা আর নিমি সেখানে চলে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। হেমা বলে, আমি বুঝি না আঞ্জুর কি সমস্যা। যখনই আমার বয়ফ্রেন্ড আমাকে কল করে, তখন সে আমাকে কথা বলতে নিষেধ করে, এমনকি আমাকে বকাঝকাও করে। কিন্তু কেন? ও যেমনই হোক না কেন, আমি ওকে ভালোবেসেছি, আর এজন্যই আমাদের মধ্যে সম্পর্কটা হয়েছে। আর আমি চাই সম্পর্কটা টিকিয়ে রাখতে, ভাঙতে নয়। কিন্তু আঞ্জু বলে, তুমি বুঝতে পারছো না, ছেলেটা তোমাকে ভালোবাসার চাইতে টর্চার করে। আর এভাবে চলতে থাকলে তুমি একদিন ডিপ্রেশনে চলে যাবে। এই ছেলেটা আসলেই তোমার জন্য ঠিক নয়। নাইলা আর নিমি হেমা আর আঞ্জুর এই প্রতিদিনের ঝগড়া থেকে বিরক্ত হয়ে গিয়েছিল। এজন্য তারা বলছিল, তোমাদের ঝগড়া করতেই হলে বাইরে যেয়ে ঝগড়া করো, নয়তোবা আস্তে আস্তে ঝগড়া করো। আমরা অন্য রুমে পড়াশোনা করছি, আমাদের ডিস্টার্ব হয়। এরপরেই ঘটনা বর্তমানে চলে আসে। বাকি কথা বলার সুযোগ পায় না লায়লা আর নিমি, কারণ ববি তখন সবাইকে ডাকছিল। ববি তখন সবাইকে নিয়ে একটা গেম খেলছিল। ববি সবার চোখে কালো কাপড় বেঁধে দেয়, আর এরপরেই ববি সবাইকে এলোমেলো করে দেয় আর বলে সবাই দুইজন দুইজন করে ভাগ হয়ে যেতে, যাতে করে তারা একে অপরের দুঃখ অজানা কাউকে শেয়ার করবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। আর এভাবেও স্ট্রেস কমবে। এভাবেই কিছুক্ষণ চলার পরে ববি তাদের সবাইকে নিয়ে ছোট একটা নদীর পাশে চলে যায়। এদিকে দেখা যায় কিরণ যখন নায়লার সাথে কথা বলছিল, তখনই তাকে পছন্দ করে ফেলেছিল। আর এরপরে থেকেই কিরণ বারবার নায়লাকে দেখছিল। তখনই কিরণ দেখা যায় সেই মনোরম পরিবেশে নায়লাকে নিয়ে সুন্দর একটা কল্পনার মুহূর্ত তৈরি করে ফেলে। সেখানে সবাই যার যার মতো এনজয় করছিল, কিন্তু হঠাৎ করেই নিমির চিৎকারে সবার হুঁশ ফেরে। আসলে নিমি নদীতে পড়ে গিয়েছিল, আর কোনোভাবেই সে উঠতে পারছিল না, এজন্য চিৎকার করছিল। সেখানে থাকা কয়েকজন দ্রুত নদীতে নেমে যেয়ে নিমিকে উদ্ধার করে। উদ্ধার করার পরে সবাই নিমিকে জিজ্ঞেস করে নিমির কি হয়েছে, সে চিৎকার কেন করছে। কারণ নায়লা জানে নিমি তো সাঁতার পারে। নিমি বলে, যখন আমি পানিতে নামলাম তখনই মনে হচ্ছিল কেউ আমার পা ধরে টানছিল। তখনই নায়লা আর নিমির সন্দেহের তীর যায় আঞ্জুর দিকে। ঠিক তখনই আঞ্জু সেখানে চলে আসে, যে একেবারে শুকনো ছিল, অর্থাৎ সে নদীতে নামেইনি। ঠিক তখনই দেখা যায় নদীর কিছু দূরেই অন্য একটা লোক ওঠে। আসলে এই লোকটাই হয়তোবা নিমির পা ধরে টানছিল।
কিন্তু নিমি সময় মতো চিৎকার করায় সবাই তাকে উদ্ধার করে ফেলে। কিন্তু এই ঘটনা থেকে নাইলা আর নিমি দুজনেই খুব ভয় পেয়ে যায় আর তারা সিদ্ধান্ত নেয় তাদের এই ট্রিপটা তারা এখানেই ক্যান্সেল করে দেবে। আর এই জন্য কিছুক্ষণ পরেই তারা ববির কাছে চলে আসে আর বলে আসলে ওই আঞ্জু একজন ক্রিমিনাল, আর একজন ক্রিমিনালের সাথে তারা এখানে কোনোভাবেই থাকবে না। আসলে নাইলা আর নিমি এখন মনে করছে নিমির সাথে যেটা ঘটেছে তার পেছনে কোনো না কোনোভাবে আঞ্জুই দায়ী। তারা বলে আঞ্জু আমাদের মেরে ফেলার চেষ্টা করছে, ও হেমাকে মেরেছে, আমাদেরও হয়তোবা মেরে ফেলবে, তাই আমরা এখান থেকেই চলে যেতে চাই। ববির মনটা একটু খারাপ হয়ে যায়। এরপরে এসে বলে আগে তোমরা আমাকে বলো তোমাদের তিনজনের মধ্যে আসলে কি হয়েছে, কেন তোমরা হুট করেই আঞ্জুর দিকে সন্দেহের আঙুল তুলছো। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। নতুন বছরের সেই রাতকে দেখানো হয়, যে রাত পার্টি করার জন্য সবাই আয়োজন করছিল হোস্টেলে। আর ঠিক ওই সময়টাতেও হেমার বয়ফ্রেন্ড সামিউল তাকে কল করছিল এবং তাকে ডিস্টার্ব করছিল বারবার। আর এদিকে আঞ্জু তার কাজ করে যাচ্ছিল, সে হেমাকে বোঝাচ্ছিল যাতে সে স্যামুয়েলকে অ্যাভয়েড করে। এদিকে হোস্টেলের ম্যানেজার চলে আসে মদ নিয়ে, তারা সবাই সেখানে মদ খেতে শুরু করে। তারা সবাই মিলে সেখানে ডান্সও করছিল। হেমা আর আঞ্জুও সেখানে ছিল, কিন্তু তখনও বারবার স্যামুয়েল তাকে কল করেই যাচ্ছিল। আর যেহেতু পার্টিতে ছিল হেমা, সে তার কল বারবার কেটেই যাচ্ছিল। এটা যখন আঞ্জু দেখে, সে হেমাকে আবারও সাইডে নিয়ে যায় আর বলে আমি আবারও বলছি স্যামুয়েল তোমার জন্য ঠিক নয়, তুমি ওকে অ্যাভয়েড করো, ওর সাথে ব্রেকআপ করো। আমি তোমার বোনের মতো বলছি, আমি তোমাকে সবসময় দেখে রাখবো, আমি তোমার ভালোর জন্যই বলছি, আর আমি তোমাকে বোন হিসেবে অনেক বেশি ভালোবাসি। তখনই হেমা হেসে বলে ভালোবাসার মানে কি? তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি যে তুমি আমাকে আগলে রাখবে, আমাকে ভালোবাসবে? দেখো অঞ্জু, আমি তোমাকে আগে একটা কথা বলছি, আমি কিন্তু লেসবিয়ান না যে তুমি একটা মেয়ে হওয়া সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসবো। আমরা দুইজন ভালো বন্ধু, আর তুমি তোমার বন্ধুত্বের জায়গাটা ধরে রাখো। ঠিক তখনই হেমা বাকি সবাইকে বলতে থাকে দেখো, আঞ্জুকে আমি বন্ধু ভাবতাম, কিন্তু সে বন্ধুর থেকেও বেশি কিছু চাইছে। আর এটা নিয়ে সবাই সেখানে মজা করতে থাকে। আঞ্জুর উদ্দেশ্য সেটা ছিল না, কিন্তু হেমা আঞ্জুর কথাটাকে সেই দিকেই ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে আঞ্জুর প্রচণ্ড রাগ হয় আর সবার সামনে সে হেমাকে চড় মেরে বসে। এতে হেমা খুব অপমানিত বোধ হয় আর কাঁদতে কাঁদতে সে তার রুমে চলে যায়। কিন্তু যাওয়ার সময় ভুলে সে তার ফোনটা সেখানেই রেখে যায়। ঠিক তখনই দেখা যায় স্যামুয়েল বারবার তাকে কল করছিল। এদিকে আঞ্জু রেগে গিয়ে সেই ফোনটা রিসিভ করে আর স্যামুয়েলকে যা তা বলে গালি দেয়। আঞ্জু স্যামুয়েলকে বলে এর পরে থেকে তুমি কখনো আর হেমাকে কল করবে না, তোমার সাথে ওর ব্রেকআপ হয়ে গেছে, আর হেমার টেক কেয়ার আমি করব, আমি তোমার থেকে ওকে বেশি ভালো রাখবো। নিম্মি আর নাইলাও বুঝতে পারে শুধুমাত্র এই স্যামুয়েলের জন্য আজকের পার্টিটা নষ্ট হয়ে গেছে, তাই তারাও ফোনটা নিয়ে স্যামুয়েলকে গালাগালি করতে শুরু করে। কিছুক্ষণ পরে যখন সবাই সেখান থেকে যার যার রুমে চলে যায়, নাইলা আর নিমি আঞ্জুকে বলে তুমি চলে যাও নিচে, ওকে যে আবারও নিয়ে আসো। আসলে হেমার গায়ে তোমার হাত ওঠানোটা ঠিক হয়নি, হেমা আমাদের সাথে মজা করছিল জাস্ট। আঞ্জু বলে হ্যাঁ, আমার মাথাটা তখন খুবই গরম হয়ে গিয়েছিল। সাথে সাথে সে নিচে চলে যায় হেমার রুমে, কিন্তু দেখতে পায় হেমা তখন বমি করছিল। আসলে তার মদ খাওয়ার পরিমাণটা বেশি হয়ে গেছে। সাথে সাথে আঞ্জু তাকে যেয়ে সাহায্য করে আর তাকে সরি বলে, বলে ওই সময় আমার মাথাটা বেশি গরম হয়ে গিয়েছিল, আমার তোমার গায়ে হাত ওঠানোটা ঠিক হয়নি। হেমাও নিজের ভুল বুঝতে পারে আর বলে তোমার কথাটা অন্যদিকে নিয়ে যাওয়াটাও আমার ভুল ছিল। দুজনের মধ্যে সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। হেমা বলে আমার একেবারেই ভালো লাগছে না, তুমি উপরে চলে যাও, আর যখন কেক কাটার সময় হবে তখন আমাকে ডেকে নিও, আমি চলে আসব। আঞ্জু হেমাকে রেখে সেখান থেকে চলে আসে আর উপরে এসে হেমার পুরো বিষয়টা তাদের বলে। তারা সেখানে আবারও এনজয় করতে শুরু করে। এরপরে যখন 12টা বাজে, তারা ডান্স করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। নাইলা অবশেষে চলে যায় হেমাকে ডাকার জন্য, কিন্তু নিচে যাওয়ার পরে সে হতবাক হয়ে যায়, কারণ হেমার ডেড বডি ঝুলছিল ফাঁসিতে। সে চিৎকার করে ওঠে, তার চিৎকার শুনে সবাই সেখানে চলে আসে আর এরপরেই ম্যানেজারকে খবর দেওয়া হয়। ম্যানেজার ওই বিষয়টা দেখে একেবারেই হতবাক হয়ে যায়, সাথে সাথে পুলিশকে কল করে। এরপরে কি হয়েছিল সেটা আমরা সবাই জানি। এদিকে নাইলা আর নিমি ববিকে বলে ওই রাতে নাইলা হেমাকে চর মেরেছিল, আর এই কথাটা পুলিশের জিজ্ঞাসাবাদে আমরা পুলিশকে বলেছিলাম। আর পুলিশ সেই সূত্র ধরেই আঞ্জুকে প্রাইম সাসপেক্ট হিসেবে সেই কেসে তাকে অ্যারেস্ট করে এবং তার জেলও হয়েছিল। আর 1 বছর পরে হয়তোবা সে ছাড়া পেয়ে প্রতিশোধ নেয়ার জন্যই এখানে এসেছে। ববি বলে
হয়তোবা তোমরা ভুল বুঝেছ, হয়তোবা হেমা সত্যিই সুইসাইড করেছে, নয়তোবা পুলিশ তদন্তে এটা বের হয়ে আসতো যে আঞ্জু হেমাকে খুন করেছে। আর পুলিশ ইনভেস্টিগেশনে এটা সত্যতা প্রমাণ হলে অবশ্যই আঞ্জুর জেল হতো, সে এতদিন সাজা কাটতো, পুলিশ তাকে কখনোই ছেড়ে দিত না। তোমরা বিষয়টা নিয়ে হয়তোবা শুধুই ভাবছো। তোমরা এই বিষয় নিয়ে টেনশন করো না, আমি তোমাদের এবং আঞ্জুর উপরে বিশেষ নজর রাখবো, যাতে কোনোভাবেই আঞ্জু যদি ক্ষতি করার উদ্দেশ্য এখানে এসেও থাকে তোমাদের ক্ষতি করতে না পারে। তোমরা এই ট্রিপটাকে এনজয় করো। ববির কথা শুনে আশ্বস্ত হয় নাইলা এবং নিমি। এদিকে রাতের বেলা ববি সবাইকে বলে পাশেরই গ্রামে একটি ফেস্টিভ্যাল হচ্ছে, সেই উৎসবে যারা যারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই তাদের নাম লেখান, কিছুক্ষণ পরেই আমাদের নেয়ার জন্য জিপ চলে আসবে। তো সেই লোকগুলোর মধ্যে কিছু মানুষ ঠিক করে নেয় তারা যাবে, আর কিছু মানুষ ঠিক করে নেয় তারা সেখানেই থাকবে। আর সেখানে থাকার মধ্যে নাইলা এবং নিমিও ছিল। কিন্তু যখনই জানতে পারে যে আঞ্জু সেখানে থেকে যাবে, তখনই তারা ববির কাছে আসে আর বলে তারাও তার সাথে যাবে। ববি বলে ঠিক আছে, সবাই যার যার জিপে বসে গেছে, এখন শুধু আমার জিপেই সিট খালি রয়েছে, তোমরা সেখানে চলে আসো। নাইলা আর নিমি সেখানে উঠে বসে, কিন্তু জিপ ছাড়ার ঠিক আগ মুহূর্তেই দেখা যায় আঞ্জুর সেখানে চলে আসে আর বলে সেও তাদের সাথে যাবে। নাইলা আর নিমি একটু ভয় পেয়ে যায়। অন্যদিকে আঞ্জু যেহেতু এই ট্রিপের একজন গেস্ট ছিল, তাই ববি তাকে নাও করতে পারে না। ববি তিনজনকে নিয়ে জিপ স্টার্ট করে। জঙ্গলের রাস্তা দিয়ে কিছুক্ষণ আসার পরে হঠাৎ করেই ববির গাড়িটা নষ্ট হয়ে যায়। গাড়িটা একেবারে থেমে যায়। ববি নেমে দেখতে শুরু করে আসলে কি হয়েছে। তখন ববি দেখতে পায় ইঞ্জিনটা হয়তোবা কিছুটা গরম হয়ে গেছে, ধাক্কা দিতে হবে। আর এই জন্য ববি তাদেরকে বলে একটু ধাক্কা দেওয়ার জন্য নেমে। ববি গাড়ি স্টার্ট করতে শুরু করে। নাইলা, নিমি আর আঞ্জু নেমে ধাক্কা দিতে শুরু করে। কিছুটা ধাক্কা দেওয়ার পরে গাড়িটা স্টার্ট হয়ে যায়। আর গাড়ি স্টার্ট হওয়ার সাথে সাথেই আঞ্জু গাড়িতে উঠে বসে। আর ববি ভাবতে থাকে নাইলা আর নিমিও হয়তোবা গাড়িতে উঠে গেছে, তাই সে গাড়িটা চালাতে শুরু করে। সে বুঝতেই পারেনি যে পেছনে নাইলা আর নিমি গাড়িতে উঠতে পারেনি। এটা দেখে নাইলা আর নিমি অবাক হয়ে যায় যে তারা এখন কি করবে। থেরাপি সেন্টার এখান থেকে অনেকটা দূরে, এই রাতের বেলা তারা সেখানে হেঁটেও ফিরে যেতে পারবে না, তাই তারা বাধ্য হয়ে সামনে আগাতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় সেই গাড়িটা জঙ্গলের এক পাশেই ঘুরিয়ে রাখা হয়েছে। নাইলা আর নিমি গাড়িতে আসতেই দেখতে পায় গাড়িতে কেউ ছিল না। তারা ভাবতে থাকে আঞ্জু আর ববি তারা কোথায় গেছে। ঠিক ওই মুহূর্তেই ববি তাদের কাছে চলে আসে। ববি খুব হাঁপাচ্ছিল, পানি খেতে চাইছিল। নাইলা আর নিমি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, আঞ্জু কোথায়। ববি নিজেকে কিছুটা স্থির করে বলতে শুরু করে তোমাদের বান্ধবী আঞ্জু কি কোনো সাইকো নাকি? আমি যখন গাড়িটা চালাচ্ছিলাম হঠাৎ করেই সে ব্রেক টান দিয়ে ফেলে, যার ফলে আমার গাড়ির ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি হয়তোবা কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখনই জ্ঞান ফেরে আমি তখনই আর আঞ্জুকে এখানে দেখতে পাইনি। নাইলা আর নিমি বলে তোমাকে আগেই সাবধান করেছিলাম, ও একটা সাইকো, ও হেমাকেও মেরেছে। এখন আর আমার কোনো সন্দেহ নেই, চল আমরা এখান থেকে চলে যাই। ববি বলে না না, ও যেমনই হোক না কেন আমি ওকে ট্রিপে নিয়ে এসেছি, ওকে নিরাপদে আবারও শহরে ফিরিয়ে দিয়ে আসতে হবে, নয়তোবা পুলিশ আমাকে ধরবে। আর এই জঙ্গলটাও খুবই ভয়ানক, তাই ওকে এখানে রেখে যাওয়া কোনোভাবেই ঠিক হবে না। চলো আমরা একটু সামনে যেয়ে খুঁজে দেখতে শুরু করি। তারা একটা লাইট নিয়ে জঙ্গলের ভেতরের দিকে যেতে শুরু করে আর আঞ্জুর নাম ধরে ডাকে চিৎকার করে, কিন্তু কোথাও আঞ্জুকে দেখা যাচ্ছিল না। ঠিক তখনই দেখা যায় একটা গাছের নিচে আঞ্জুকে কেউ হাত আর মুখ পা বেঁধে রেখেছিল। আর ঠিক তখনই ঘটনা একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়। যখন তারা গাড়ি ধাক্কা দিচ্ছিল এবং গাড়িটা স্টার্ট নিয়ে নেয়, আঞ্জু গাড়িতে উঠে বসে। নাইলা আর নিমি তখনও গাড়িতে উঠতে পারেনি। আর এরই মাঝে ববি গাড়ি চালু করে দেয়। নাইলা আর নিমি তাকে চিৎকার করে ডাকে। অন্যদিকে এই বিষয়টা খেয়াল করে আঞ্জু। আঞ্জু ববিকে বলে যে ওরা এখনো গাড়িতে উঠতে পারেনি, গাড়ি থামাও। কিন্তু ববি কোনোভাবেই গাড়ি থামায় না আর বলে আমি ইচ্ছে করেই ওদের আনিনি, তোমার সাথে আমার একটা পুরনো হিসাব নিকাশ বাকি রয়েছে। আঞ্জু বলে ও তাই নাকি, তো মিস্টার ববি স্যামুয়েল তোমার কি হিসাব নিকাশ বাকি রয়েছে? ঠিক তখনই হুট করেই গাড়িটা ব্রেক করে ববি। ববি বলে ও তার মানে তুমি সবকিছু জেনে গিয়েছো। ববি বলে ঠিক আছে, ভালোই হয়েছে, সব কাজ একসাথে শেষ করে ফেলা যাবে। ঠিক তখনই ববি আঞ্জুর মাথায় আঘাত করে। আঞ্জু অজ্ঞান হয়ে যায় আর এরপরেই আঞ্জুর হাত পা মুখ বেঁধে সেই গাছের নিচে ফেলে রাখে। আর এরপরে দৌড়ে আবার নাইলা আর নিমির কাছে যেয়ে অভিনয় করতে শুরু করে আঞ্জুকে খোঁজার। এদিকে নাইলা আর নিমি একটু পিছনেই ছিল। ঠিক হঠাৎ করে তারা তাকিয়ে দেখে যে সেখানে ববি নেই। তার ববির নাম ধরে ডাকতে থাকে। অন্যদিকে ববি আড়ালে লুকিয়ে যেয়ে চিৎকার করে। নাইলা আর নিমি ভাবে হয়তো আঞ্জু তার উপরে আক্রমণ করেছে।
আড়ালে যেয়ে সেই লাইটটা নিজের কাছ থেকে ফেলে দেয় ববি এবং একটা হুডি পরে সে আরো ভেতরের দিকে যেতে শুরু করে। এদিকে নাইলা এবং নিমি তারা আঞ্জু এবং ববিকে খুঁজতে শুরু করে, আর এদিকে আঞ্জু নিজেকে যে করে হোক ছাড়ানোর চেষ্টা করছিল সে। আর ধীরে ধীরে নাইলা আর নিমিকে ববি পেছন দিক থেকে আঘাত করিয়ে পালিয়ে যাচ্ছিল, আর তারা দুজনেই ভাবছিল এটা হয়তো আঞ্জুর কাজ। নাইলা আর নিমি প্রচন্ড ভয় পেয়ে যায়। নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু তারা ইতোমধ্যে জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিল অন্ধকারে। অন্যদিকে ববি পেছন থেকে তাদেরকে ফলো করছিল। এখন কথা হচ্ছে ববি কেন এই তিনজনকে মারতে চায়। এরপরেই দেখা যায় ববি পেছন থেকে আবারও নাইলা এবং নিমিকে লাঠি ছুড়ে তাদেরকে আঘাত করে। এদিকে আঞ্জু এখনও নিজেকে ছাড়াতে পারেনি। এদিকে ববির পাতায় একটি ফাঁদে নিমির পা আটকে যায়। সে রশি ধরে নিমিকে টানতে টানতে গাছের সাথে ঝুলিয়ে দেয়। ববি নিমিকে পেছন থেকে আঘাত করে মেরে ফেলতেই যাবে, ঠিক ওই সময়টাতে নাইলা সেখানে চলে আসে, যার ফলে ববি আবারও লুকিয়ে পড়ে। আর সেই যাত্রায় নিমিকে বাঁচিয়ে নেয় নাইলা এবং তারা পালাতে শুরু করে। অনেকটা দৌড়ানোর পরে তারা হঠাৎ করেই ববির সেই লাইটটা দেখতে পায়। তারা আরো ভয় পেয়ে যায়, ভাবে আঞ্জু হয়তো ববিকে মেরেই ফেলেছে। এদিকে অনেক কষ্টে আঞ্জু নিজের মুখের বাঁধনটাও খুলে ফেলে। কিছু দূর যাওয়ার পরে আবারও আড়াল থেকে ববি নাইলার মুখের মধ্যে একটা পাথর ছুঁড়ে মারে। এতে নাইলা প্রচন্ড আহত হয়ে সেখানেই বসে পড়ে। এদিকে এতে প্রচন্ড রেগে যায় নিমি, আর একটা লাঠি নিয়ে বলতে থাকে, আঞ্জু পেছন থেকে এভাবে আঘাত করিস না, সাহস থাকলে সামনে আয়, সরাসরি লড়াই কর। এদিকে তখনই আঞ্জু নিজের হাত পায়ের বাঁধন খুলে সেখানে চলে আসে, কিন্তু নাইলা আর নিমি ভাবে সে তাদের মারার জন্য এসেছে। আঞ্জু তাদের বোঝানোর চেষ্টা করে ববি হচ্ছে হেমার বয়ফ্রেন্ড স্যামুয়েল এবং সেই তাদের মারার চেষ্টা করছে, কিন্তু নাইলা আর নিমি বিশ্বাস করে না। ঠিক তখনই আড়াল থেকে এই সবকিছু শুনতে পেয়ে ববি আবারও সেখানে দৌড়াতে দৌড়াতে চলে আসে। নাইলা আর নিমিকে বলে আঞ্জু তাকে মেরে ফেলার চেষ্টা করছিল। নাইলা আর নিমি ববির কথা বিশ্বাস করে আঞ্জুকে মারধর করে সেখান থেকে তারা পালাতে শুরু করে। ববি বলে, তোমাদের দুজনের কথা শুনে আমার ঠিক ছিল, ও পুরোপুরি একটা সাইকো, আমাদের এখান থেকে পালাতে হবে। নাইলা এবং নিমি বলে, হ্যাঁ, পালিয়ে আমরা পুলিশে খবর দেব, এরপরে ওকে যা করার পুলিশ করবে। তখনই আঞ্জু এসে ববির ওপরে হামলা করে বসে। দুইজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। নাইলা আর নিমি প্রচন্ড ভয় পেয়ে যায়। ববি তাদেরকে বলে, তোমরা এখান থেকে পালাও, আমি ওকে আটকাচ্ছি। নাইলা আর নিমি ভয়ে পালাতে শুরু করে। এদিকে দুজনের মধ্যে তখনও লড়াই চলছিল, কেউ কারোর সাথে পেরে উঠছিল না। যদিও আঞ্জু একজন মেয়ে ছিল, অন্যদিকে ববির পায়ে সমস্যা ছিল, যার ফলে তারা কেউ কাউকেই হারাতে পারছিল না। আঞ্জু যখন ববিকে প্রচন্ড জোরে আঘাত করে তখন সে চিৎকার করে, আর সেই চিৎকারের আওয়াজ শুনে নাইলা ভাবে কোনোভাবেই ববিকে এভাবে একা ফেলে যেতে পারে না সে। তারা দৌড়ে আবারও পেছনের দিকে আসতে শুরু করে, কিন্তু অবশেষে অঞ্জলিকে হার মানিয়ে ফেলে ববি, মেরে তাকে আহত বানিয়ে ফেলে। আর ববি সেখানে বসেই হাসতে শুরু করে। এদিকে ঘটনাস্থলে আসার পরে নাইলা এবং নিমি আড়াল থেকে সব শুনতে শুরু করে ববি যা বলছিল। ববি আঞ্জুকে বলছিল, নাইলা আর নিমিকে মেরে ফেলার জন্যই আমি এই ট্রিপে তাদেরকে নিয়ে এসেছি, কিন্তু সেই ট্রিপের মধ্যে তুমি এসে আমার প্ল্যানটাই উলটপালট করে দিয়েছ। যাই হোক, তাদের মেরে ফেলার জন্য আমি আবারও উৎসবের নাম করে এখানে নিয়ে আসতে যাচ্ছিলাম, কিন্তু সেখানেও তুমি বাদ সাধলে। কিন্তু তুমি এখানে আসাতে একদিক দিয়ে ভালোই হয়েছে, আমি একসাথে তিনজনকেই মেরে ফেলতে পারবো। তখনই আঞ্জু তাকে প্রশ্ন করে বসে, তুমি হেমাকে কেন খুন করলে? ববি অবাক হয়ে যায়, আর তখনই ঘটনার ফ্ল্যাশব্যাকে চলে যায়। এই স্যামুয়েল হেমাকে অনেক বেশি ভালোবাসত, কিন্তু তার ভালোবাসাটা একটা সময় পজিটিভের রূপ নেয়। সে ওভার প্রোটেক্টিভ হয়ে যায়, কারোর সাথেই হেমাকে কথা বলতে দিত না। হেমা যদি কারোর সাথে একটু হেসে কথা বলতো, স্যামুয়েল তাকে মারধর পর্যন্ত করত। এমনকি হেমাকে সে তার বন্ধুবান্ধব এবং বান্ধবীদের সাথেও কথা বলতে নিষেধ করত। কিন্তু যবে থেকে আঞ্জু হেমার জীবনে এসেছে, হেমা ধীরে ধীরে স্যামুয়েলের থেকে একটু দূরে সরে যাচ্ছিল, আর এই বিষয়টা স্যামুয়েল কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সেই নিউ ইয়ার রাতে স্যামুয়েল এসেছিল হেমার রাগ ভাঙাতে এবং তাকে আংটি পরিয়ে উইশ করার জন্য। হেমা বলেছিল সে আজকে তার সাথে দেখা করতে পারবে না, কারণ তার বান্ধবীদের সাথে তার পার্টি ছিল। এই বিষয়টা একেবারে মেনে নিতে পারছিল না স্যামুয়েল, যার জন্য সে তাকে বারবার কল করে যাচ্ছিল, আর হেমা সেই কলটা বারবার কেটে যাচ্ছিল। এদিকে সেই পার্টিতে আঞ্জু আর হেমার যে ঝগড়াটা হয়েছিল, হেমা তার মোবাইলটা রেখে সেখানে চলে যায়। ঠিক ওই সময়টাতে স্যামুয়েল আবার তাকে কল করেছিল, আর সেই কলটা রিসিভ করে আঞ্জু, নিমি এবং লায়লা তাকে বকাঝকা করতে শুরু করে। বিশেষ করে আঞ্জু তাকে বলে সে যেন হেমার জীবন থেকে দূরে সরে যায়, হেমার জীবনে তার কোনো প্রয়োজন নেই, তাকে দেখাশোনা করার জন্য আঞ্জু রয়েছে।
এছাড়া নাইলা আর নিমি তাকে বলেছিল যে হেমা তাকে কখনোই ভালোবাসেনি, সে শুধুমাত্র তাকে টর্চার করে যাচ্ছে। ফোন কাটার পরে স্যামুয়েল প্রচণ্ড রেগে যায়, সেখানে বসে ভাবতে থাকে এখন সে কি করবে। সে তার হেমাকে ছাড়া কখনোই বাঁচতে পারবে না, আর হেমা তাকে অ্যাভয়েড করছে শুধুমাত্র তার বান্ধবীদের জন্য, এটাও সে মেনে নিতে পারছে না। আর এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করে হেমার সাথে সরাসরি কথা বলার জন্য লুকিয়ে সে হোস্টেলের ভেতরে ঢুকে যায় আর হেমার রুমে চলে আসে। আর ঠিক ওই সময়টাতে দেখতে পায় আঞ্জু হেমার কপালে চুমু খাচ্ছে। আসলে হেমা তখন অনেক বেশি টায়ার্ড হয়েছিল, সে অনেকটা ঘুমিয়ে পড়ার মতো অবস্থা। আর ওই সময়টাতে আঞ্জু তার কপালে চুমু খেয়েছিল। আর এটা দেখার পরে স্যামুয়েল ভাবে যে আঞ্জু আর হেমা একসাথে একে অপরকে ভালোবেসে ফেলেছে, তারা এক হয়ে গেছে। তাহলে এখন তার কি হবে? সে আরো বেশি রেগে যায়। আর তখনই আঞ্জু সেখান থেকে চলে আসে। স্যামুয়েল লুকিয়ে পড়ে, যার ফলে আঞ্জু সেখান থেকে চলে আসার পরপরই সে হেমাকে জাগিয়ে তোলে। আর হেমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই হেমার গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে সেখানেই মেরে ফেলে স্যামুয়েল। এরপরে লাশটা টেনে বাইরে নিয়ে এসে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, যাতে সবাই মনে করে যে হেমা সুইসাইড করেছে। ঘটনা বর্তমানে চলে আসে। নাইলা আর নিমি ববির সব কথা শুনে একেবারে হতবাক হয়ে পড়ে। সে ভাবতে থাকে এতদিন তারা শুধুমাত্র আঞ্জুকে ভুল বুঝেছে, তারা তাকে 1 বছর জেলও খাটিয়েছে। আর এখানে উল্টো ববির হাত থেকেই আঞ্জু তাদেরকে বাঁচানোর চেষ্টা করছিল। এদিকে ববি আঞ্জুকে বলে, তুমি আমাকে চিনলে কি করে? কারণ নাইলা, নিমি এবং আঞ্জুর সাথে স্যামুয়েলকে হেমা কখনোই পরিচয় করিয়ে দেয়নি, যার ফলে তারা কেউ জানত না স্যামুয়েল আসলে দেখতে কেমন। আঞ্জু বলতে থাকে, যখন তোমরা রিলেশনে ছিলে তখন তোমার ব্যাপারে আমাকে হেমা বলেছিল, আর আমি ইনস্টাগ্রামে তোমার নাম লিখে সার্চ করেছিলাম আর তোমার অ্যাকাউন্টটাও পেয়ে যাই, কিন্তু তোমার অ্যাকাউন্টে তোমার কোনো ছবি ছিল না, কিন্তু তোমার একটা জিপের ছবি ছিল। আর যে রাতে হিমির খুন হয় ওই রাতে হোস্টেলের বাইরে তোমার জিপের মতোই একটা জিপ দেখেছিলাম। তখনই আমার সন্দেহ হয়েছিল যে হেমার মৃত্যুর পেছনে তোমার হাত থাকতে পারে, কিন্তু আমার কাছে তখন কোনো প্রমাণ ছিল না, যার ফলে আমি পুলিশকে কিছুই বলতে পারিনি। কয়েক মাস জেল খাটার পরে যখন আঞ্জুকে পুলিশ ছেড়ে দেয়, তখনই আঞ্জু বের হয়ে সিদ্ধান্ত নেয় যে হেমার মৃত্যুর পেছনে আসলে কি রয়েছে সেটা সে খুঁজে বের করবে। যেহেতু তার সন্দেহের তালিকায় স্যামুয়েল ছিল, তাই সে সাথে সাথেই স্যামুয়েলের অ্যাকাউন্টে আবার ঢোকে। তার গাড়ির নাম্বার থেকে আরটিও অফিস থেকে সে ঠিকানাটাও বের করে ফেলে, স্যামুয়েলের বাড়ির ঠিকানা। আর সেখান থেকেই চলে যায় স্যামুয়েলের গ্রামের বাড়ি। সেখানে স্যামুয়েলের চাচা চাচির সাথে দেখা করে আঞ্জু এবং স্যামুয়েলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। সেখানে স্যামুয়েলের চাচা চাচি বলে ছোটবেলা থেকেই একটু সাইকো টাইপের ছিল এই স্যামুয়েল, যে কোনো কিছু নিয়ে সে সবসময় ওভার প্রোটেক্টিভ ছিল। আর ইদানিং সে নিজের নাম বদলে ফেলে কোথাও একটা থেরাপি সেন্টার খুলে বসেছে, কিন্তু কোথায় সেটা তারা জানে না। সেখান থেকেই আঞ্জু নতুন খোলা থেরাপি সেন্টারগুলোর লিস্ট বের করে ফেলে আর এরপরে একে একে সবগুলো চেক করে। আর অবশেষে সে দেখতে পায় যে ববির এই থেরাপি সেন্টারে 20 জন লোককে সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে নাইলা এবং নিম্মিও রয়েছে, যারা ড্রয়ের মাধ্যমে বিজয়ী হয়েছে। আর এতেই আঞ্জুর একটু সন্দেহ হয়। সে সেই থেরাপি সেন্টারের ব্যাপারে আরও রিসার্চ করে আর তখনই সে ববিকে দেখতে পায়। এছাড়া ববি সেই জীব, আর এ থেকেই সে বুঝতে পারে এটাই সেই থেরাপি সেন্টার, আর এটাই হচ্ছে ববি ওরফে স্যামুয়েল। এতগুলো লোকের মধ্যে নাইলা আর নিমকে যখন তোমার থেরাপি সেন্টারে সিলেক্ট করা হয়েছিল, তখনই আমার মনে সন্দেহ হয়েছিল যে নিশ্চয়ই তোমার উদ্দেশ্য খারাপ, তুমি ওদের ক্ষতি করার জন্য এখানে নিয়ে এসেছ। আর এই জন্য আমিও অনেক ম্যানেজ করে তোমার এই থেরাপি সেন্টারের ট্রিপে ঢুকে যাই, কারণ আমি বেঁচে থাকতে ওদের আমি কোনো ক্ষতি করতে দেব না। তখনই ববি হেসে বলে, ঠিক আছে, আগে তুমি নিজেকে বাঁচাও। এরপরেই ববি আঞ্জুকে মেরে ফেলার চেষ্টা করে। এদিকে সব সত্যি জানার পরে ববির আসল রূপটা চিনে ফেলেছিল নাইলা এবং নিমি, এবং তারা সেখানে চলে আসে আঞ্জুকে বাঁচানোর জন্য। তারা ববির সাথে ফাইট করতে শুরু করে। তাদের 4 জনের মধ্যে লম্বা একটা সময় ধরে ধস্তাধস্তি মারামারি হয়, কিন্তু কেউ কারোর সাথে পেরে উঠছিল না। অবশেষে নাইলা, নিমি এবং আঞ্জু মিলে ববিকে সেখানেই মেরে ফেলে। তারা সেখান থেকে চলে আসতে শুরু করে। এদিকে দেখা যায় থেরাপি সেন্টারে থাকা লোকগুলো হ্যাপি নিউ ইয়ারের পার্টি করছিল। ঠিক তখনই জঙ্গলে আবারও দেখানো হয় ববিকে, যে তখনও মারা যায়নি, সে শুধুমাত্র কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। আর ঠিক তখনই মুভিটি শেষ হয়ে যায়। এরপরে ববি কি করবে? এদিকে আঞ্জু কি নাইলা আর নিমিকে ববির হাত থেকে বাঁচাতে পারবে? এই সব প্রশ্ন রেখেই মুভিটি শেষ করে দেওয়া হয়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।